প্রিয় দর্শক, চলুন আবারও ফিরে যাই আজকের অতিথি কণ্ঠশিল্পী মহুয়া মোনার কাছে। আবারও ফিরে এলাম। বলছিলাম যে মেহমান গানের সম্প্রতি আমরা আপনাকে পেয়েছি এবং মৌলিক গান দিয়ে আপনার শুরু। তো আমরা আয়োজনের শুরু কি আপনার মৌলিক গান দিয়ে করব? হ্যাঁ, অবশ্যই। তবে মেহমান গানটা আমরা আরেকটু পরে শুনবো, যেহেতু শুরুটা আমার মৌলিক গান থেকে, এটা আমরা বারবার বলছি। যে গানটার মাধ্যমে আসলে আমার মনে হয় যে আমার একদম আছে না যে আগে তো অনেক গানই করা হয়েছে, বাট যে গানটার মাধ্যমে আসলে টার্নিং পয়েন্ট থাকে একটা মানুষের লাইফে, তো এই গানটা আমার কাছে মনে হয় যে আমার লাইফের একটা মানে টার্নিং পয়েন্ট ছিল এই গানটা। তো গানটা ভেলুয়া শিরোনামের। গানটার কথা লিখেছেন, কথা এবং সুর করেছেন আমাদের শ্রদ্ধেয় জাহাঙ্গীর রানা ভাই। গানটার কম্পোজিশন করেছিলেন এই প্রজন্মের আরও একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী এবং কম্পোজার আমাদের আকাশ মাহমুদ ভাই। শুনি। ও ভাসাইলা ভাসাইলা রে ডিঙ্গা সওদাগর পাশায়, হাইরে খান্দইনে ভেলুয়ায়, হাইরে খান্দইনে ভেলুয়ায়। কোন দিন জানি ফিরবা পাশা রইলা সে আশায়, হাইরে খান্দইনে ভেলুয়ায়, হাইরে খান্দইনে ভেলুয়ায়। সখী গনে তাইন রে বোঝায় কান্দিও নায়ার, যাত্রা খালে কান্দা মানা শাস্ত্রে কয় বারবার, হাইরে সখী গনে তাইন রে বোঝায় কান্দিও নায়ার, যাত্রা খালে কান্দা মানা শাস্ত্রে কয় বারবার। ও তারা যত বোঝাইন তত কান্দন বুক চিরিয়া যায়, হাইরে খান্দন ভেলুয়ায়, হাইরে খান্দন ভেলুয়ায়। ভাসাইলা ভাসাইলা রে ডিঙা সওদাগর পাশায়, হাইরে খান্দন ভেলুয়ায়, হাইরে খান্দন ভেলুয়ায়। বাহ, ভীষণ মিষ্টি কণ্ঠ। থ্যাংক ইউ। এটা আসলে আগের যুগে যে হাজবেন্ডরা চলে যেত না বাণিজ্যে বউদেরকে রেখে, এটা মূলত ওই টাইপের একটা গান। এইখানে এই ভেলুয়া যে মানে শিরোনামে যে গানটা গিয়েছে, ভেলুয়াটা আসলে একটা নারী চরিত্রকে কেন্দ্র করে গানটা করা, আর গানটার আসলে একটু সিলেটি ভাষা মিশ্রিত আছে। তো এই আর কি, একটা হাজবেন্ডের জন্য একটা বউয়ের যে অনেক চিন্তা বা ভালোবাসা, এটা এই গানটার মধ্যে প্রকাশ করা হয়েছে আর কি। এটি তো একটি আঞ্চলিক গান, তো ফোক গানের প্রতি কি খুব আগে থেকেই ভালো লাগা ছিল? একদমই তাই, কারণ হচ্ছে আমার ফ্যামিলিটাই আসলে ফোকের। আমার দাদু যে, তো ওনার একটা দলই ছিল, গ্রামে যে বাউল গানগুলো হয় উনি সেখানের মেইন ছিলেন আর কি, প্রধান গায়ক ছিলেন। তো আমি ছোটবেলা থেকেই দেখেছি তাদেরকে গান করতে। আমাদের বাড়িতে বাড়ির উঠোনেই গান হতো, বিভিন্ন বাউল শিল্পীরা আসতেন গান করতেন। তো তখন আমিও তাদের পাশে বসে থাকতাম। অনেক রাতে হতো তো বাউল গান, তো তখন আমি ঘুমিয়ে পড়তাম অনেক সময়, বাট আমাকে ডাকলেই আমি উঠে যেতাম। আর যখনই আমাকে বলা হতো যে একটু গান গাও, আমি তখনই গান গাইতাম। আমি কখনো গানের প্রতি আমার আছে না বিরক্ত বা আমি গাইবো না, আমি এখন গাইতে ইচ্ছে করছে না, এটা কখনো হয়নি। তো তখন থেকেই আসলে আমার বাউল গানটার প্রতি, ফোক গানটার প্রতি একটা ভালো লাগা কাজ করতো। তখন এত বুঝতাম না, এখন আসলে গাইতে গাইতে আরো বেশি ভালো লাগা কাজ করছে। মিউজিক ভিডিও তো আমরা আপনাকে পেয়েছি এবং সেটিও আপনার মৌলিক গানে, এবং অনেক ক্ষেত্রে আপনি স্ক্রিনের বাইরে থেকেছেন, মডেলিং করেছেন অন্যজন। এই যে দুটোর অভিজ্ঞতা কেমন? দুটোর অভিজ্ঞতা দুই রকমের। কারণ হচ্ছে আমরা যখন ক্যামেরার সামনে কাজ করি, মানে রেকর্ডিং তো ওইটা টোটালি আলাদা। এখন যে বিষয়টা হয়ে গেছে, আগে কিন্তু আমরা মানে আগের যুগে আমরা ক্যামেরার সামনে আসতামই না। তো এখন আসলে ক্যামেরার সামনে একটুও না আসলে আসলে এত শিল্পী হয়ে গেছে আমাদের এখন, মাশাআল্লাহ আমাদের অনেক শিল্পী। তো সেই দিক থেকে কে গানটা করেছে ওই জিনিসটা আসলে আমরা বুঝতে পারি না, দর্শকরা কনফিউজড হয়ে যায়। মডেল যদি থাকে, আমার এরকম অনেক হয়েছে যে আমি গানের প্রধান গায়িকা, এটা তারা বুঝতেই পারছে না, কারণ হচ্ছে মডেলিং যিনি করেছেন সবাই ভাবছে উনিই হচ্ছেন আর্টিস্ট, মানে গান করেছেন উনি। তো দুইটার অভিজ্ঞতা একেবারেই ডিফারেন্ট। মডেলিং করতে আসলে খুব বেশি আমার ইয়া নেই, আমি বেশি করতে পারি না। তারপরেও দর্শকের চাহিদার জন্য অনেক সময় আমি দু একটা কাজ করেছি, সেটা আকাশের সাথে, সেটা দর্শক খুবই পছন্দ করেছেন। তবে ওই আমি যে গানটার গায়িকা, এটা বোঝানোর জন্য এখন মূলত টুকটাক ভিডিওতে থাকতে হচ্ছে।
এই আর কি। এছাড়া দুইটার অভিজ্ঞতা দুই রকম, দুইটাই ভালো লাগার কারণ হচ্ছে আমার গানে অন্য কেউ মডেল হচ্ছে, এটা আমার কাছে মানে এটা আমার কাছে ভালো লাগে। কারণ হচ্ছে যারা মডেলিং করছে, কারণ তাদের কাজই তো মডেলিং করা, তো আমরা যদি শিল্পীরাই সব জায়গায় মডেলিং করি তাহলে যারা মডেল তারা কি করবে। আপনি বলছিলেন যে আপনার জন্য গান নিয়ে টিকে থাকাটা একটু কঠিন, কেননা আপনি কোনো ব্যাকগ্রাউন্ড থেকে আসেনি, কেবলমাত্র মৌলিক গানের হাত ধরে উঠে আসা। সেই প্রসঙ্গে জানবো, তবে তার আগে আমি গান শুনতে চাই, গানে ফিরতে চাই। কোন গানটি শুনবো? সম্প্রতি আমাদের শ্রদ্ধেয় পাগল হাসান ভাইয়ের বেশ সবগুলো গানই খুবই জনপ্রিয়, কিন্তু রিসেন্টলি একটা গান খুব বেশি ভাইরাল হয়েছে। এই গানটা মানে অনেক আগে থেকেই ভাইরাল ছিল, বাট আছে না যে একটা সময় এসে আমাদের এই জেনারেশনে একটা জিনিস ভাইরাল হয়েছে, তো এইটা এখন মুখে মুখে, তোমারে ফুটাইতে গো আমার চোখের নিচে কালি। এই গানটা আমার মনে হয় সবারই পছন্দের, আপনারও পছন্দের, আমারও খুব পছন্দের। এবং সম্প্রতি আমার ফেসবুক পেজ থেকেও এটা খুব ভালো সাড়া পেয়েছে, ভিউ, কমেন্ট, মানে অনেক অনেক। এবং যে কমেন্টসগুলো এসেছে, মানে আছে না যে একটা কমেন্টস অন্তত একটু খারাপ আসবে বা কিছু, কারণ আমাদের তো সবাই আর এক মাইন্ডের হয় না, তবে এই গানটাতে সবাই খুবই ভালো কমেন্ট করেছে। তো এই গানটা 2 লাইন গাওয়া যায়, শুনি। তোমারে ফুটাইতে গো আমার চোখের নিচে কালি, তোমারে ফুটাইতে গো আমার চোখের নিচে কালি, তুমি যে এই বাগানের ফুল আমি সেই বাগানের মালি, তুমি যে এই বাগানের ফুল আমি সেই বাগানের মালি। মূল তুমি, ফুল তুমি, কালার গলার মালা, সাজলে তুমি বিয়ের বাসন, দেওরার বিয়ের থালা। মূল তুমি, ফুল তুমি, দেওরার বিয়ের থালা, সাজলে তুমি বিয়ের বাসন, দেওরার বিয়ের থালা, তুমি যেই বাগানের ফুল আমি সেই বাগানের মালি। তোমারে ফুটাইতে গো আমার চোখের নিচে কালি, তোমারে ফুটাইতে গো আমার চোখের নিচে কালি, তুমি যেই বাগানের ফুল আমি সেই বাগানের মালি। চমৎকার, থ্যাংক ইউ। যেটি বলছিলাম, যে আপনি বলছিলেন যে মেয়ে হিসেবে, একজন নারী শিল্পী হিসেবে শুধুমাত্র মৌলিক গান দিয়ে টিকে থাকাটি মুশকিল এবং এটি অনেক চ্যালেঞ্জিং, এই ব্যাপারে একটু জানবো। না আসলে এখন এটা টোটালি হয়তো বা রং, কারণ হচ্ছে নয়তো আমি কাজ করতে পারতাম না। একটা সময় মনে হতো যে আমি তো কোনো রিয়েলিটি শো থেকে আসিনি, তবে বর্তমানে মৌলিক গান ছাড়া আসলে টিকে থাকাটা অনেক বেশি ডিফিকাল্ট আমার কাছে এটা মনে হচ্ছে, কারণ মৌলিক গান ছাড়া এখন আসলে কারো গান গাওয়াটা অনেক বেশি প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে ইদানিং, কারণ হচ্ছে সবাই সবার গানের রাইটস নিয়ে রাখছে। নিজের মৌলিক গান থাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং আমি আমার মৌলিক গান থেকেই আসলে এই যে আজকে আপনাদের সামনে বসে আছি। আমি যতটুকু হয়েছি, আমি আগে কথাও বলতে পারতাম না গুছিয়ে, এখনও পারি না, তো পুরোটাই হয়েছে, পুরোটা পেয়েছি আমি দর্শকদের ভালোবাসা থেকে। আমার মৌলিক গানের প্রতি যে তাদের ভালোবাসা বা ভালো লাগা কাজ করেছে, সেই দিক থেকে আমি সাহস পেয়ে পেয়ে আসলে আজকে এই পর্যন্ত এসেছি। গানটি গাইবার আগে বলছিলেন যে এই গানটিতে কোনো খারাপ মন্তব্য আসেনি দর্শকের, তো অন্যান্য গানে যখন দর্শকের খারাপ ভালো দুটো মন্তব্যই তো আসে, তো এই ব্যাপারটিকে আসলে কিভাবে নেন যখন খারাপ কমেন্ট আসে? কিছু জিনিস আছে খারাপ কমেন্ট, সেটা ধরেন যে বলল যে আপু লিরিক্সটা আর একটু আপডেট হতে পারতো, বা মিউজিকটা ভালো হয়নি, বা মডেলটা ভালো হয়নি, এগুলো হচ্ছে আমরা ওই হিসাবে নেই যে আমাদের ইমপ্রুভ করতে হবে। আর কিছু আছে যে শুধু শুধুই খারাপ কমেন্টস করে, ওগুলো আমরা একেবারেই গায়ে মাখি না, ওগুলো গায়ে মাখলে আসলে আমরা কাজ করতে পারবো না। আপনি একজন মেয়ে, আপনিও জানেন, আমরা ফেসবুকে একটা নর্মাল ছবি আপলোড করলেও সেখানে সেটা আসবেই, তো সেটা আমরা আসলে ভাবি যে উনি এইটা বুঝতেই পারেনি, তো ওনাকে আমরা একদম নেই না মাথায়। তবে যদি ওইটা খারাপ কমেন্টস বলবো না, তাদের ভালো লাগা বা খারাপ লাগার জন্যই তো আমরা তাদেরকে দেখাই যে জিনিসটা কেমন হয়েছে, তাদের জন্যই কাজ করি। তো তাদের একটা মানে কমপ্লিমেন্ট হতে পারে বা একটা কমপ্লেইন হতে পারে, সেটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। এটা আমরা নেক্সট টাইম থেকে সেটা মাথায় রেখে কাজ করি। গানের মান অনেক ক্ষেত্রে এখন নির্ভর করে ভিউজের ওপর,
তো এই বিষয়টিকে কিভাবে দেখছেন? গানের মান কি আসলে নির্ভর করেন ভিউজের উপর? একদমই না, আমি এটা একেবারেই মানতে পারি না, মানতে চাই না, এবং আমাকে কেউ কোনোদিন মানাতে পারবে না যে একটা গানের গুণগত মান নির্ভর করে ভিউজের উপর। কারণ হচ্ছে আমাদের এমন অনেক মানে গুণী লেখকরা গান লিখে গেছেন যে গানগুলোর সময় মানে আমরা ইউটিউব, মানে আমাদের জেনারেশন আমরা এরকম ফোক গান শুনতামই না, কিন্তু সেই গানগুলো এখন আমরা গাইছি। তাহলে সেই গানগুলো কি ভিউজের উপর ডিপেন্ড করে আমরা গাইছি? সেই গানগুলো তো আমরা জানতামই না, মানে আমাদের যারা এখন সিনিয়র তাদের মুখ থেকে শুনে আমরা এখন গানগুলো গাইছি। কিন্তু সেই সময় তারা যে লিখে গেছেন তখন তো বইয়ে লিখেছেন, তখন তো ভিউজ ছিল না। তো তাহলে তাদের গানগুলো আমরা কিভাবে যাচাই বাছাই করব যে তাদের গানটা হিট হয়েছে, মানে ভিউ হয়েছে এত, তার মানে এই গানটা ভালো? আমার এমন অনেক গান আছে যে গানগুলো মানে অনেক ভিউজ, কিন্তু সেই গানগুলো আসলে আমি স্টেজে গাই না সচরাচর, আমার গান আমি গাই না। এখনকার শিল্পীদের অনেক ক্ষেত্রে দেখা যায় যে তাদের মৌলিক গানের সংখ্যা কম, বা মৌলিক গান নাই বললেই চলে, তারা কভার করে দর্শকপ্রিয়তা পাচ্ছে। আপনার টিকে থাকার ক্ষেত্রে কি মনে হয়, মৌলিক গান করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন নাকি গান কভার করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? একেবারেই আমরা গান কভার ছাড়া থাকতে পারবো না, কারণ আমাদের পক্ষে, এই জেনারেশনের পক্ষে এত তাড়াতাড়ি আমাদের গুণীজনরা যে গানগুলো লিখে গেছেন সেই গানগুলো ওইভাবে করে লেখা এই মুহূর্তে আমাদের লিখে গিয়ে সম্ভব না। তো কভার আমাদের করতেই হবে আজীবন। কিন্তু একটা শিল্পীর জন্য তার মৌলিক গান অনেক বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে এটা মনে হয়েছে, এবং আমি বিশ্বাস করি একজন শিল্পী হিসাবে একজন শিল্পীর মৌলিক গান থাকা খুবই গুরুত্বপূর্ণ। অসংখ্য ধন্যবাদ আপু, আড্ডা দিয়ে খুব ভালো লাগলো, এবং আপনার সামনের জীবনের জন্য শুভকামনা রইল। আশা করছি আমরা আপনার কাছ থেকে আরো বেশি বেশি মৌলিক গান পাবো। অবশ্যই। আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আপনার কণ্ঠে একটি গান শুনে আজকের আয়োজন শেষ করব। তবে তার আগে আমি আমার দর্শকদের থেকে বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরুত্তম, সিআর দত্ত রোড, ঢাকা 1205। আমাদের ফোন নম্বর 96320303 আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। ভারতীয় দার্শনিক চাণক্যের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, কর্কশ কথা অগ্নিদাহের চেয়েও ভয়ঙ্কর। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবার গান। এবারে গাইছি আমার দর্শকদেরও খুব পছন্দের, এটা প্রায়ই আমার কাছে রিকোয়েস্ট থাকে, শ্রদ্ধেয় সালাম সরকারের বড় মায়া লাগাইছো এই গানটা শুনি। চাইলে তোমায় দিতে পারি আমার জীবন, পলকের দেখা দিয়া শান্ত করো মন। চাইলে তোমায় দিতে পারি আমার জীবন, পলকের দেখা দিয়া শান্ত করো মন। ওরে কি কারণে এখন আমায় পয়রা মারতাছো, কি কারণে এখন আমায় পয়রা মারতাছো। বড় মায়া লাগাইছো, আমায় পাগল বানাইছো। ও না জানি কি মন্ত্র দিয়া মন কাইরা নিছো, না জানি কি মন্ত্র দিয়া মন কাইরা নিছো। বড় মায়া লাগাইছো, আমায় পাগল বানাইছো।